নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস। সুস্থ জীবনে আমরা বাঁচবো আমরা প্রত্যেকেই ভাবি, কিন্তু নানা রকম কারণে দেখা যায় যে ডিজিজের সংখ্যা যেমন বেড়ে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক কিছু নেগলেক্ট করে যাই। কেন আমরা বুঝতে পারি না যে একটা ছোট্ট কারণ, একটা ছোট্ট এমন কিছু ঘটনা বড় আকার ধারণ করতে পারে, সেটা না বুঝেই আমরা মিসস্টেপ নিয়ে ফেলি কিংবা ডিলে করে যাই, তাতে আমাদের সমস্যাটা দিনে দিনে বেড়ে যায়। ডক্টর প্লাস সবসময় বলে সুস্থ এবং সুন্দর জীবন যদি দুটো একসাথে পেতে হয় সবসময় রয়েছে আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদেরই সাথী হয়ে ডক্টর প্লাস। তাই আজকে প্রত্যেক দিন একটা বিষয়ভিত্তিক আলোচনা, আজকেও একটি বিষয় অবশ্যই রয়েছে। দেখুন, ইন জেনারেলি আমরা দেখতে পাই রাস্তাঘাটে কিংবা বাড়িতে অনেকের অনেক সময় কারণ বুঝতে পারি না, অকারণে হঠাৎ করে মনে হলো যে পাটা একটু ফোলা ফোলা লাগছে কিংবা পায়ের পাতাটা একটু ফোলা ফোলা লাগছে। নানা মানুষের নানা রকম মতামত, অনেকে নিজেদের ডায়াগনোসিস করে ফেলেন, মনেই করেন যে এটা কোনো হয়তো বা হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা কিডনি ওরিয়েন্টেড কোনো প্রবলেম। অনেকে বলেও এই তো বোধহয় সমস্যাটা শুরু হয়েছে। আদতে কি তাই? কতটা আপনার সমস্যা বেড়েছে বা কোন জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছে, যার একটা ইন্ডিকেশন হিসেবে দেখতে পাচ্ছেন আপনার পাটা একটু ফুলে গেছে বা পায়ের পাতাটা একটু ফুলে গেছে, সেটা শুধুমাত্র বলতে পারেন একজন বিশেষজ্ঞ, একজন সুচিকিৎসক। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা এগিয়ে চলবে। অংশগ্রহণ করতে পারেন আপনারাও। সরাসরি যোগাযোগের নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করতে পারেন। ফোন করে আপনাদের যা কিছু সমস্যা রয়েছে অবশ্যই জানাতে পারেন। ডক্টর স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন, অবশ্যই উত্তর পাবেন। আপনাদের যা কিছু এই ফিজিক্যাল ওরিয়েন্টেড যা কিছু সমস্যা, যদি আপনাদের এরকম পা ফোলা থেকে থাকে বা আরও কোনো সমস্যা থেকে থাকে, তার উত্তর সমস্তটাই নিয়ে রয়েছেন ডক্টর আমাদের স্টুডিওতে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর আলিম্পন বসাক। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। নমস্কার। এখন একটা খুব কমন আমরা যেটা দেখতে পাই, বেশিরভাগ মানুষের কিন্তু পা ফুলে যায় এবং হঠাৎ করেই হয়তো শুরু হলো, কিছুদিন হয়েছে তিনি দেখতে পাচ্ছেন পাটা ফুলে যাচ্ছে। অনেক সময় নেগলেক্ট করে থাকেন, ঠিক আছে অনেকেরই হচ্ছে, পাটা ফুলে যাচ্ছে, হয়তো সময়ের তালে আবার ঠিকও হয়ে যেতে পারে। দেখা যায় অনেক সময় আবার ঠিক হয়ে গেছে, ফোলাটা অতভাবে আর হচ্ছে না, আবার কিছুদিন পরে ব্যাক করলো। তো বেসিক্যালি সাধারণত কি কি কারণ থাকে এর পেছনে, যে হঠাৎ করে তো একটা পা ফুলে যাওয়া এটা হতে পারে না, এটা একটা ইন্ডিকেশন তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, ডেফিনেটলি ইন্ডিকেশন থাকে। বেসিক্যালি ফুট সোয়েলিং বা লেগ সোয়েলিং, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় ইডিমা। ইডিমা নর্মালি ইট ইজ এ সিমটম, নট এ ডিজিজ। তো আমাদের অনেকগুলো ডিজিজের পারপাসেই ইডিমাটা হয়। তো আমাদের ডিফারেন্সিয়েট করতে হয় যে কোন ডিজিজ থেকে এই ইডিমাটা হচ্ছে। তো বেসিক যে প্যাথোফিজিওলজি থাকে সেটা হচ্ছে ফ্লুইড কালেকশন ইন দ্য বডি। যে আমাদের শরীরে যদি কোনো কারণে বেশি জল জমে, সেটা যে কোনো রিজনেই হোক, তখন দেখা যায় সেই জলটা ডিউ টু গ্র্যাভিটি আমাদের পায়ের দিকে নেমে আসে এবং পা ফুলতে শুরু করে। এবং তাছাড়াও আরও কিছু কজ থাকে, যেমন ধরুন সেলুলাইটিস হয়, মানে পায়ে ইনফেকশন হয়, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়, বা কোনো ইনজুরি হলো সেখান থেকে ফুলে যায়। সেগুলো তো ধরুন একটা অ্যাক্সিডেন্টাল কজ বা কিছু কজ। কিন্তু যখন আমরা বাড়িতে আমার বাড়ির চারপাশে কোনো মানুষকে দেখছি পা ফুলে গেছে, এসছে, পা ফুলছে, তার পায়ের চটিটা পড়তে গিয়ে বা যদি স্ট্র্যাপের দাগ বসে যাচ্ছে, তখন আমাদের মনে হয় দূর কোনো কারণে এমনি হয়েছে, হয়তো চলে গেল। কিন্তু নর্মালি ওটা ফ্লুইড কালেকশন। এবার আপনি বলতে পারেন যে ফ্লুইড কালেকশনের কজগুলো কী। ফ্লুইড কালেকশনে অনেক কজ হয়। বেসিক কজ যদি আমরা দুটো ভাগ করি, দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিস্টেমিক পার্ট, একটা হচ্ছে লোকাল পার্ট। পায়ের যে নিজস্ব কারণে যদি কোনো ঘটনা ঘটে যেখান থেকে পা ফুলছে, সেটা হচ্ছে পায়ের নিজস্ব কজ, লোকাল কজ। কিন্তু নর্মালি আমাদের চারপাশে যে কজগুলো পাই সেগুলো হয় সিস্টেমিক কজ। যেমন খুব কমনলি যেটা হয় হার্ট ফেলিওর, যে আমরা যারা ধরুন একটু হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, তাদের হার্ট ফেলিওর থাকে। এবং এই হার্ট ফেলিওর এই যে সিমটমটা আমি বললাম, এই সিমটমটাকেও মানুষ প্রথম দিকে নেগলেক্ট করে, যে আমার তো উইকনেসে আমি হাঁপাচ্ছি। এটা খুব কমন একটা প্রবলেম, যে আমি উইকনেস হয়েছে সেজন্য হাঁপাচ্ছি, আমি দুদিন একটু ভিটামিন খাবো ঠিক হয়ে যাবে। সে হয়তো লং স্ট্যান্ডিং হাইপারটেনসিভ, তার হয়তো হাইপারটেনশন আছে, বা ডায়াবেটিক। এই দুটো কারণে তার হার্ট ফেলিওর স্টার্ট হচ্ছে, সে নিজেও বোঝে না। এবং হার্ট ফেলিওর যখন প্রথম শুরু হয়, সে হাঁপাচ্ছে, সিঁড়ি উঠতে পারছে না, ভারী জিনিস নিয়ে যেতে পারছে না। এই জিনিসটা চলতে চলতে দেখা যায় তার ফুট সোয়েলিং স্টার্ট হয় বা লেগ সোয়েলিং স্টার্ট হয়, যেটাকে আমাদের পরিভাষা বলে ইডিমা। তো তারপরে যখন সেই প্রবলেমগুলো বাড়তে শুরু করে, তখন সে পেশেন্ট ডক্টরের কাছে যায়, তখন সে জানতে পারে তার হার্ট ভালো পাম্প করছে না, দ্যাট ইজ কল হার্ট ফেলিওর। এটা হচ্ছে হার্ট ফেলিওর, এটা একটা কজ, এটা একটা ওয়ান অফ দ্য মেন কজ অফ ফুট সোয়েলিং বা লেগ সোয়েলিং।
এছাড়াও ধরুন লিভার কজে হয়। লিভার কজে কী হয়, লিভার যখন আমাদের ড্যামেজ হয় ডিউ টু এনি রিজন, মেবি অ্যালকোহল, মেবি এনি আদার থিং, মেবি হেপাটাইটিস, তখন দেখা যায় লিভারে যে অ্যালবুমিন বলে যে প্রোটিনটা তৈরি হয় সেটা তো তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। তো আমাদের অ্যালবুমিনটা যে ব্লাডে থাকে সেইটাই আমাদের ব্লাডে যে ওয়াটার পার্টটা সেটাকে আমাদের আর্টারি বা ভেনের মধ্যে রেখে দেয়, সেই অ্যালবুমিনটাই। তো যখন এই লিভার ড্যামেজ হয়, লিভার থেকে অ্যালবুমিনটা তৈরিই হয় না, তখন দেখা যায় ওই আর্টারি বা ভেন্স থেকে যে ব্লাডের যে জল পার্টটা আছে সেটা বেরিয়ে আসে টিস্যুর মধ্যে, এবং এটাই পায়ে এবং দিকে ডিউ টু গ্র্যাভিটি এটা পায়ের দিকে যায়, আস্তে আস্তে জমতে জমতে পাগুলো ফুলতে থাকে। লিভার সিস্টেম প্রবলেমে আরও অনেক কারণ হয়, অ্যাবডোমেনেও জল জমে, অনেক কিছু হয়। তাছাড়া ধরুন অনেক মেডিসিনের কারণে হয়, যেমন আমরা কমনলি একটা মেডিসিন খাই, অ্যামলোডিপিন বলে একটা গ্রুপ খাই, যেটা আমরা সবাই মোটামুটি জানি, যারা নন মেডিকেল পার্সন তারাও অ্যামলোডিপিন গ্রুপটার নাম জানে। তো অ্যামলোডিপিন 5, 10, 2.5 সব পাওয়ারই পাওয়া যায়, কিন্তু দেখা গেছে 10 পাওয়ারটা যদি টানা অনেক দিন কেউ খায় তাহলে তার একটা ফুট সোয়েলিং হবে বা লেগ সোয়েলিং হবে। ইট ইজ এ ভেরি কমন কমপ্লিকেশান। তাদের ক্ষেত্রে আমাদের অ্যামলোডিপিন গ্রুপটাকেই পাল্টাতে হয়। ঠিক আছে, তো এরকম অনেক কিছু কারণ আছে। কিন্তু এছাড়াও এই ডায়াবেটিক আমরা ভাবি তাদের ক্ষেত্রে সেলুলাইটিস ইজ এ ভেরি কমন কজ, কারণ সেলুলাইটিসে পায়ে ইনফেকশন হয় ডায়াবেটিক পেশেন্টদের, তখন তারা অতটা কেয়ার করে না, পরে দেখা যায় পা পুরো লাল হয়ে কালো হতে শুরু করেছে, অনেক ক্ষেত্রে ওটা অ্যাম্পুটেশন অবধি যায়। আচ্ছা, তো এই কজগুলো হচ্ছে লোকাল কজের মধ্যে আসে, যদিও মেবি কজটা হচ্ছে সিস্টেমেটিক ডায়াবেটিস কজ, কিন্তু লোকাল কজের থেকে হয় ওটা। তাছাড়া অনেকগুলো কজ থাকে, যেমন ডিভিটি বলে একটা আমরা ডিজিজ বলি, যারা ধরুন অনেক বছর ধরে দাঁড়িয়ে কাজ করে অভ্যস্ত, যেমন আমি বলছি অনেক টিচার থাকেন যারা দাঁড়িয়ে পড়িয়ে অভ্যস্ত, তারা 30 বছর ধরে দাঁড়িয়েই পড়িয়ে গেছে, একদম তাদের ক্ষেত্রে কী হয়, পায়ের ভেন্সগুলো বড় হয়ে যায়, তাদের পায়ে ক্লটস তৈরি হওয়া শুরু হয়, দ্যাট ইজ কল্ড ডিপ ভেন থ্রম্বোসিস। ইটস এ ভেরি কমন ডিজিজ, এখনকার দিনে আরও বেশি, কারণ আমাদের ডিউ টু আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, কারণ আমরা কোনো মুভমেন্টই করি না। তো ডিবিটির জন্য কি হয়, ডিবিটিটার জন্য পায়ের মধ্যে যে আর্টারি ভেনের মধ্যে যে ব্লাডটা সার্কুলেট করছে সেটা প্রপারলি ব্যাক করতে পারে না। যতবার ব্যাক করতে দেরি হবে ততবার ওই ব্লাড থেকে টিস্যু ফ্লুইড, ব্লাডের যে জলটা আছে, ওয়াটার পার্টটা আছে, ওটা বেরোবে, গিয়ে টিস্যুর মধ্যে জমবে আর পাটা ফুলতে শুরু করে। দ্যাট ইজ ডিবিটি। ডিবিটির জন্য পা ফোলে। আরেকটা কমন কজ আছে যেটা আমাদের রাজ্যে খুব একটা হয় না, সেটা উড়িষ্যাতে বেশি হয়, সেটা হচ্ছে ফাইলোরিয়াসিস, গোদ, যেটাকে আমরা সোজা বাংলায় বলি। তো গোদ বা ফাইলোরিয়াসিস পা ফুলে যায়। তো এরকম প্রচুর কজ আছে, সেটাকে আগে ডিটারমাইন করতে হয় যে কজটা কি তার পা ফোলা। নাহলে আমি দুটো ওষুধ দিলাম, দুদিন পা ফোলাটা কমে গেল, আবার ওষুধটা বন্ধ করলাম, আবার 10 দিন পর থেকে পা ফোলা শুরু করলে এটা চলতে থাকে, যদি আমরা কজটাকে ডিটারমাইন করি। কিছু মানুষ রয়েছেন, বেশ কিছু মানুষ দেখা গেল একটা লং জার্নি করছেন, লং টাইম ধরে পাটা ঝুলিয়ে বসেই আছেন বাট পাটা ঝুলিয়ে বসে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার পা ফুলে ওঠে। বহু মানুষ ওইভাবেই বসে আসছেন, কিন্তু পার্টিকুলার কিছু মানুষের মধ্যে টেন্ডেন্সিটা অনেক বেশি। বেসিক্যালি এটা কেন হয়? এটা ওই বেসিক্যালি কারণটা হচ্ছে ওই বেসিক্যালি সিস্টেমিক কোনো ডিজিজ ওনার আছে। আচ্ছা, হয়তো সিস্টেমিক কজ আছে, অথবা হয়তো উনি অনেক বছর, একটু যেটা আমি বললাম, অনেক বছর ধরে উনি দাঁড়িয়ে কোনো কাজ করে অভ্যস্ত, তার জন্য ওনার পায়ের ভেন্স এবং আর্টারি, মেনলি ভেন্সগুলো ওয়াল থিকনেস বেড়ে যায়, এবং তার ফলে কি হয়, প্রপারলি ব্যাক করে না ব্লাডটা প্রত্যেকটা সার্কুলেশনে, ফলে ওই ব্লাডটার মধ্যে থেকে জলটা বেরিয়ে সেই টিস্যুর মধ্যে গিয়ে জমে পাটা ফুলতে থাকে, এবং এই পেশেন্টরা যখন মুভমেন্ট করতে শুরু করে আবার আস্তে আস্তে পা ফোলাটা ঠিক হয়ে যায় তখনকার মতো। এটা হয়তো ইনিশিয়াল ফেজে হবে, প্রথম 2 বছর 4 বছর হবে, তারপরে দেখা যাবে ওই পা ফোলাটা কমছে না, মানে কন্টিনিউ যে কেস ফিরে ফিরে আসছে, তার মানে বুঝতে হবে যে এখানে কোনো ভেতরে ইন্টারনাল কোনো কজ আছে, ইন্টারনাল কোনো ডিজিজ আছে, সেই ডিজিজটাকে ট্রিট করতে হবে, নাহলে পা ফোলা শুধু দেখে লাভ নেই। একদম। কোনো বন্ধু রয়েছেন, দর্শক বন্ধু, নমস্কার, কে বলছেন? আমি বলছি, হ্যালো, রবি কুমার পান্ডা বলছি। কোথা থেকে বলছেন আপনি? দুর্গাপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার একটু হাই বিপি আছে আর কি, তো বিপিটা মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে, তো আমি একটা ওষুধ খাই আর কি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, তো ওষুধটা খাই, যেটা ওষুধটা হচ্ছে ম্যাক্সেক বিটা 50, বিটা 50, ঠিক আছে? তো একটু মাঝে মধ্যে ওটা ফ্ল্যাকচুয়েটও হয় আর কি বিপিটা, তো এটার ব্যাপারে আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা, মানে যদি বলেন ভালো হয়। আচ্ছা, আপনি এটার ব্যাপারে জানতে চাইছেন যে ফ্ল্যাকচুয়েট কেন করে, তাই তো? হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করে, প্লাস মানে এই হার্ট ফার্টের কোনো প্রবলেম হবে না তো, বা ধরুন যেগুলো এইগুলো নিয়ে একটু জানার ছিল। আচ্ছা, ঠিক আছে। ওষুধটা আমি দীর্ঘদিন ধরে খাচ্ছি, প্রায় 7-8 বছর হয়ে গেল আর কি ওষুধটা খাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, বেসিক্যালি উনি যে মেডিসিনটা খান, ওই যে বললেন বিটা পার্টটাই হচ্ছে হার্ট রেট কন্ট্রোল করার জন্য।
উনি হয়তো কোনো কারণে ডক্টরের কাছে গেছিলেন, হয়তো বলেছিলেন ওনার বুক ধরফর করছে বা আবার হার্টের, বা ডক্টর নিজেই দেখেছেন ওনার হার্টেরটা বেশি, সেজন্য ওই মেট্রোপোলাল গ্রুপটা উনি দিয়েছেন। তো এটাতে কোনো প্রবলেম নেই, বরঞ্চ উনি না খেলে ওনার বুক ধরফর করবে। আচ্ছা, ঠিক আছে। তো উনি যে গ্রুপটা বললেন বা যে ওষুধটা, ওইটা বেসিক্যালি দুটো ওষুধের কম্বিনেশন, তো ওই ওষুধটা খুব একটা কমপ্লিকেশন হয় না, এটা একটা ব্যাপার। উনি রেগুলার খেতে পারেন। যেটা করতে হবে, ওনাকে রেগুলার চেক আপে থাকতে হবে, মাঝে মাঝে প্রেশারটা, কারণ একই প্রেশারের মেডিসিন বা একই সুগারের মেডিসিন সারা জীবন ধরে কন্ট্রোল হয় না। ফলে একটা টাইমের পর গিয়ে দেখা যায় ওষুধটা খেলেও প্রেশার বাড়ছে, তখন ওষুধ পাল্টাতে হয় বা নতুন ওষুধ অ্যাড করতে হয়। এটা একটা পার্ট, যে উনি ওনার মতো নিশ্চিন্ত ওষুধটা খেয়ে যাচ্ছেন, প্রেশার উনি ভাবছেন প্রেশার কন্ট্রোল আছে, সেটা হবে না। ওনাকে মাঝে মাঝে প্রেশার চেক করে দেখতে হবে যে কন্ট্রোল আছে কিনা। আর এই যে ফ্ল্যাকচুয়েট করে, এটা আমি সেকেন্ড পার্টটা নিয়ে বলছি। ওটা একটা পার্ট, উনি এখন নিশ্চিন্তে খেতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই, প্রেশার চেক করলেই হবে। সেকেন্ড পার্ট হচ্ছে ফ্ল্যাকচুয়েট কার করে না, আমাদের সবার প্রেশার ফ্ল্যাকচুয়েট করে। আপনি সকালে উঠে একটু উত্তপ্ত বাক্য বিনিময় করবেন কারোর সঙ্গে, দেখবেন প্রেশার বেড়ে গেছে আপনার। ঠিক আছে। তো প্রেশার আপনার সবসময় বাড়ে কমে। আপনি যদি সারাদিনে যখন তখন প্রেশার চেক করেন, আপনি সবসময় দেখবেন আপনার প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। আপনি সিঁড়ি দিয়ে উঠবেন, দেখবেন প্রেশার বেড়ে গেছে। আপনি বসে সুন্দর গান শুনছেন, দেখবেন প্রেশার কমে গেছে। তো আপনি যখন তখন প্রেশার চেক করলে হয় না। প্রেশার চেক করা যিনি মেনলি হাইপার টেনসিভ, যিনি উনি বললেন, তার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক টাইম আছে প্রেশার চেক করা। উনি যদি সকালে প্রেশার ওষুধ খান, নর্মালি যে কোনো প্রেশার বা সুগারের ওষুধের 2 আওয়ার্স পরে, ওষুধ খাওয়ার 2 আওয়ার্স পরে সবচেয়ে হাইয়েস্ট ওয়ার্ক থাকে বডিতে, এফেক্টিভিটি থাকে। তো ওষুধ খাওয়ার 2 ঘন্টা পরে প্রেশার চেক করলে বোঝা যায় ওই ওষুধটা হাইয়েস্ট কতটা ওর প্রেশারটা কন্ট্রোল করেছে। আচ্ছা। এবং তারপরে দেখা যায় আস্তে আস্তে ওষুধটা ইউরিন দিয়ে বেরিয়ে যেতে শুরু করে, আস্তে আস্তে আবার প্রেশার উঠতে শুরু করে। দিস ইজ দ্য ওয়ে। প্রেশার কমবে, ওষুধের এফেক্ট যাবে, আবার প্রেশার উঠবে। অনেক সময় দেখা যায় বিকেলে প্রেশার মাপতে গেলে ওনার প্রেশার বা 160, তখন আমাদের সন্ধ্যাবেলা আরেকটা ওষুধ দিতে হয়। আচ্ছা। তখন আবার দেখা যায় আবার কমছে, এইভাবে পুরো ফ্ল্যাকচুয়েট করতে থাকে ব্যাপারটা। সেই জন্য স্পেসিফিক টাইমে চেক করতে হয়। যে সময় রোজ চেক করা হচ্ছে, যদি আমি ওষুধ খাওয়ার 2 ঘন্টা পরে চেক করি, রোজ ওই সময়টাই চেক করে দেখতে হয় যে ভ্যারিয়েশনটা কতটা। ডক্টর, ইনস্ট্যান্ট কারোর প্রেশারটা ফল করে গেল, অনেকটাই প্রেশার কমে গেল, হয়তো তিনি হয়তো হতেও পারে তার একটা হাই বিপি রয়েছে তার, কিন্তু তার সত্ত্বেও তিনি মেডিসিন খাচ্ছেন, ইনস্ট্যান্ট কোনো কারণে হঠাৎ করে ফল করে গেল, এটাও হতে পারে। কিংবা দেখা গেল একটি মানুষের হঠাৎ করে প্রেশার ফল করে গেল, কি কি সিমটম সাধারণত দেখা যায় এবং তার জন্য ইনস্ট্যান্ট কি ব্যবস্থা নিতে পারে? দেখুন, প্রেশার তো সাডেনলি ওইভাবে ফল করে না। সুগার সাডেনলি তাও উইদিন 30 মিনিটস ফল করতে পারে, প্রেশার নর্মালি ওইভাবে ফল করে না। প্রেশার একটা টাইম পিরিয়ড নেয়, মানে ধরুন কোনো স্পেসিফিক রিজনেই ফল করবে। ধরুন একটা কোনো মানুষের ভাইরাল ফিভার হয়েছে, সে খেতে পারছে না, তার প্রেশার ড্রপ করছে, তার সত্ত্বেও উনি প্রেশার চেক না করে ওষুধ খাচ্ছেন, তা ডেফিনেটলি তার ওই এফেক্টে প্রেশার ড্রপ করবে। সেটা একটা ব্যাপার। সেক্ষেত্রে কিছুই না, একটু নুন জল খেতে হবে, একটু রেস্ট নিতে হবে, একটু শুয়ে থাকতে হবে। বসে থাকলে পড়ে যেতে পারে সে পেশেন্ট, কারণ পস্চুরাল হাইপারটেনশন বলে একটা টার্ম আছে, খুব কম মানুষের এটা পাওয়া যায়। দাঁড়া থাকা অবস্থা ধাপ করে পড়ে যায়, কারণ ব্রেনের মধ্যে আমাদের যে ব্লাড যায়, সেই ব্লাড সার্কুলেশন হঠাৎ করে কমে যায়, পেশেন্ট পড়ে যায় ধাপ করে। এই পস্চুরাল হাইপারটেনশন কন্ট্রোল করার ওষুধ আছে, কিন্তু এটা খুব রেয়ার। কিন্তু মেনলি ওইভাবে হঠাৎ করে প্রেশার কখনো ড্রপ করে না। একটা মানুষের সকাল থেকে দেখা যায় 15 থেকে 20 বার তার লুজ টুল হচ্ছে, তখন তার ডিহাইড্রেশন হবে, সোডিয়াম ফল করবে, তখন তার প্রেশার ড্রপ করবে। বা শকে গিয়ে প্রেশার ড্রপ করে, সেটা উইদিন 24 to 48 আওয়ার্সে একটা মানুষের ইনফেকশন এতটাই বেড়ে গেল, তার সেখান থেকে শক হলো, সেখান থেকে প্রেশার ফল করে। আদারওয়াইজ কিন্তু প্রেশার কখনো আধ ঘন্টায় ফল করে না। একদম। আমার মনে হয় ওপারে যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের কাছে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু নানা রকম প্রশ্ন থাকে এটা নিয়ে, তো হঠাৎ করে যে প্রেশার এভাবে ফল করতে পারে না, এটাও কিন্তু একটা বিশেষ দ্রষ্টব্যর জায়গা, মানে বিশেষভাবে ভাবার জায়গা। আর তার সাথে সাথে আরও একটা বিষয়, যে আপনি হয়তো হাই প্রেশারের ওষুধ নিচ্ছেন, কিন্তু কন্ডিশনটা এমন, আপনার দেখা গেল ভাইটাল ফ্লুইডটা, মানে মিনস বিভিন্ন কারণে হয়তো আপনার শরীরটা ভালো নেই বা কিছু, আপনি একইভাবে মেডিসিনটা নিয়ে গেছেন, ডক্টরের কথায় কিন্তু সে বিষয়টা উঠে এলো। সেই সময় বিশেষভাবে চেক আপ করিয়ে তারপরে ডক্টরের পরামর্শ মেনে আপনার মেডিসিন নেওয়া বা কোনো স্টেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। আচ্ছা ডক্টর, এই যে আমরা যে বিষয়টা রয়েছি অ্যাকচুয়ালি আজকের, সোয়েলিং ফিট হতে পারে, কিংবা দেখা গেল পুরো পা ফুলে যাচ্ছে, অনেকে মনে করছেন যে, এবং আপনিও যেটা বললেন যে হার্টের প্রবলেম থেকেও কিন্তু এই সোয়েলিংটা হতে পারে। বেসিক্যালি হার্টের কীরকম ধরনের সমস্যা সাধারণত থাকলে দেখা যাচ্ছে পা ফুলে যাচ্ছে, এর সাথে কোথায় রিলেট করে যাচ্ছে? হার্ট ফেলিওর, যেটা আমি প্রথমেই বললাম, যে হার্ট ফেলিওর থেকে নর্মালি পাটা ফোলে। আর সবার আগে আমাদের কাছে না, এটা আমরা জেনারেল পিপল, যাদের আমরা নন মেডিকেল পার্সন, তাদের কাছে ফুড সোয়েলিং মানে ফুড সোয়েলিং,
লেগ সোয়েলিং নয়। তারা ভাবে ফুট সোয়েলিং মানে পা ফুলছে। আমি প্রচুর পেশেন্ট পাই, না না আমার পা তো ফোলানি। যখন আমরা দেখছি, বেসিক্যালি আমরা দেখি হচ্ছে আমাদের যে পায়ের ডিম বা মেলিওলাস যেটাকে আমরা বলি, তার ওপরের যে অংশটা সেই জায়গাটা আগে ফুলে যায়, সেইটা বেশি ফোলা থাকে। পায়ের ফুট ফুলতে গেলে তাকে এন্ড স্টেজ ডিজিজে আসতে হবে। একটা ডায়ালিসিস পেশেন্ট শুরুর দিকে কখনো তার পায়ের ফুট ফোলে না, যখন সে তারা শরীরে কিছু নেই, সে প্রায় নিয়ার ডাইং স্টেজে, তখন গিয়ে তার ফুটটা ফোলে। তার আগে তার পায়ের উপরের অংশটা ফোলে বেসিক্যালি। কাপ মাসেল এবং মিডল মিলিয়াস মানে যে পায়ের যে ডিম, কাপ মাসেল এবং পায়ের যে ডিম, তার যে মাঝখানে সেগমেন্টটা, ওই সেগমেন্টটা সবার আগে ফুলে যায়। আমরা ওই জায়গাটাকেই চেক করি, আমরা কিন্তু সবার প্রথমে ফুট চেক করি না। ফুটটা সবার লাস্টে ক্ষতিগ্রস্ত হয়, মানে সবার লাস্টে গিয়ে ফুট ফোলে। ঠিক আছে, এই ডিটেলে আমরা আসছি। তবে আর একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হরিদাবির থেকে অশোক ভট্টাচার্য বলছি। বলুন। বলছি আমার ডান পায়ের 15 আঙুলের পরের যে আঙুল, আবার তার যে পরের আঙুল, মানে থার্ড ডান পায়ের যে তৃতীয় আঙুল আর দ্বিতীয় আঙুলের মাঝখানে একটু ভিজে ভিজে ভাব থাকে মাঝে মধ্যে, যে হাজা আঙুলে যেরকম হয় না, একটু ভিজে থাকে। আবার আঙুলকে ঘষে দেখি একটা কিরকম দুর্গন্ধ মতো না, বুঝলেন? এটা কেন হয়? এটা কেন হয়? আচ্ছা, অন্য কিছু ব্যাপার? এমনি পা ফোলা বা এরকম কোনো সমস্যা আছে কি আপনার? না না না, আমার সুগার আছে, কিন্তু সুগার আছে, বুঝলেন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উনি যেটা বললেন যে সেকেন্ড অ্যান্ড থার্ড ফিঙ্গারটার মাঝখানে উনি একটু ভেজা ভেজা থাকে, একটু স্কিনের কিছু ইস্যু হচ্ছে, সেটা সবার আগে দেখতে হবে যে ওনার ভেজা ভেজা থাকছে সেটা কি উনি কতটা জলের মধ্যে থাকে, উনি কতটা জলে কতক্ষণ থাকেন, সেটা সবার আগে দেখতে হবে। প্রবাবলি এটা ফাঙ্গাল ইনফেকশন। ওয়েবগুলো, ওটা আমাদের ওয়েব বলে, ফিঙ্গার ওয়েব বলে, ওয়েবের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, সেটা ফাঙ্গাল ট্রিটমেন্ট করতে হবে, বেসিক্যালি স্কিনের ডক্টরেই পারে। আমাদের দিক থেকে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে যে উনি যে বললেন উনি ডায়াবেটিক, সেই ডায়াবেটিসটা কতটা কন্ট্রোল আছে সেটা দেখা বেশি জরুরি। ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে, সবার আগে ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, এবং যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে পুরোপুরি এটা স্কিন রিলেটেড ইস্যু এবং প্রবাবলি এটা ফাঙ্গাল ইনফেকশন, এবং এটা পুরোপুরি স্কিনের ডক্টরকে দিয়ে ওনাকে ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে। এর সঙ্গে অন্য, এবং যতটা ওই এরিয়াতে কম জল লাগবে তত তাড়াতাড়ি শুকোবে। মূল সমস্যা যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে সবসময় ডক্টররা বলে থাকেন আগে ওটা কন্ট্রোল করা জরুরি, সুতরাং সেটা একটু খেয়াল রাখতে হবে। তার বাইরেও যদি আপনাদের মনে হয়, যারা ওপারে রয়েছেন, যারা মনে করছেন যে ডক্টরের কাছে আসতে চান, কনসালটেশন নিতে চান, হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন, আপনি জানতে পারবেন। তার মধ্যে থেকে আপনাকে গাইড করা হবে ডক্টর কোথায় কবে চেম্বার করছেন, সেই অনুযায়ী অবশ্যই কনসালটেশন নেওয়ার জন্য আসতেই পারেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। ডক্টর, এই যে পা ফুলে যাচ্ছে, অনেকের কিন্তু দেখা যাচ্ছে পিটিং একটা ইডিমা রয়েছে, মানে চাপ দিলে ডেবে যাচ্ছে, আর কারো কারো ক্ষেত্রে এতটাই হার্ড সেটা অতটা ডাবছে না, নন পিটিং ইডিমা যেটাকে বলছি। এই দুটো কোন কোন ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায়? দেখুন, পিটিং ইডিমা এতক্ষণ যে আমরা আলোচনাগুলো করলাম না, সেটা পুরোটাই 99% হচ্ছে পিটিং ইডিমা রিলেটেডই। কারণ পিটিং ইডিমা কেন হয়? যখন আমার বডিতে ফ্লুইডটা জমছে, যখন আমি প্রেস করছি বাই থাম অর এনি আদার ফিঙ্গার, ওই ফ্লুইডটা স্কিনের তলা থেকে সরে যাচ্ছে, পিটিংটা তৈরি হচ্ছে। কিন্তু নন পিটিং এরিয়া মানে হচ্ছে আমার ওই এরিয়ার স্কিনে বা মাসেলে কোনো ইনফ্লামেশন হচ্ছে, আচ্ছা, যেটা আমরা সেলুলাইটিস বলে অভ্যস্ত, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের প্রচুর হয়। আমি কদিন আগে একজন পেশেন্টকে দেখলাম, তিনি প্রায় 1 মাসের উপরে ব্যাপারটাকে নেগলেক্ট করেছেন, এবং তার কাপ মাসেল অবধি এই হার্ডনেসটা চলে এসছে। মানে আমি কাপ মাসেল অবধি তাকে টাচ করলাম, ওই অবধি সফট, কাপ মাসেলের নিচ থেকে আপ টু অ্যাঙ্কেল পুরো হার্ড হয়ে আছে, এবং জায়গাটার কালার, ওনার যে স্কিন টোন তার থেকে ওনার ওই অংশটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাকিশ হয়ে গেছে। আচ্ছা, এবং এটা বুঝলাম পুরোপুরি ওটা সেলুলাইটিস হয়ে আছে, এবং সেলুলাইটিসটা হয়তো খুব র্যাপিড প্রোগ্রেসিভ নয়, সেই জন্য হয়তো ওনার পা এখনো অ্যাম্পুটেশনের পর্যায়ে যায়নি, কিন্তু যেরকম হার্ড হয়ে আছে ওটা যদি এইভাবে রেখে দেওয়া হয় হয়তো সেটা আলটিমেটলি অ্যাম্পুটেশনের পর্যায়ে যাবে যদি ওনার ট্রিটমেন্ট করা হয়। বেসিক্যালি যেটা আপনি বলছেন হার্ড হয়ে আছে, মানে হচ্ছে ওটা আপনাদের স্কিনটা হার্ড হয়ে যাচ্ছে, ফলে আমি স্কিনটার উপর প্রেশার করলেও কোনো রকম কোনো ইনডেন্টেশন ফর্ম করছে না। স্কিন হার্ড কখন হয়? যখন মেনলি ইনফ্লামেশন হচ্ছে, তখনই ভেতর থেকে স্কিনটা মোটা হয়ে যায় এবং মাসেল লেয়ারগুলো হার্ড হয়ে যায়, দ্যাট ইজ পিটিং ইডিমা। এটা নর্মালি ইনফেকশন থেকে বেশি হয়, এবং সেই কন্ডিশন থেকে রিকভার হয়, ডিপেন্ড করছে আপনার ইনফেকশনের লেভেল কতটা। আপনি যদি পুরোপুরি সবসময় রিকভার করতো তাহলে তো মানুষের অ্যাম্পুটেশনের প্রয়োজনই পড়তো না,
ডিপেন্ড করছে কোন অবস্থায় ব্যাপারটা এসছে ডক্টরের কাছে এবং কতটা সেটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। অনেক সময় দেখা যায় শুধু সেলুলাইটিস নয়, আলসারেশন পর্যন্ত হয়ে গেছে, ওই জায়গাটা মাসেল লেয়ার পর্যন্ত ওপেন হয়ে গেছে, তখন দেখা যায় মাসেল লেয়ারগুলো নষ্ট হয়ে গেছে পুরো, ফলে তখন আর কিছু অপশান থাকে না, তখন অপারেশনটা করতেই হয়। অবশ্যই ফিরবো। তবে রয়েছেন কোনো বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি উলবেড়িয়া থেকে বলছি। আমার প্রচন্ড পরিমাণে ঘাম দেয়। আচ্ছা, আমরা শুনছি টিভির ভলিউমটা এক নয় বন্ধ করুন আর এক নয় সরে এসে কথা বলুন। বয়স কত আপনার? বয়স কত? বয়স 50। আচ্ছা, 50। ঠিক আছে। এবার বলুন কি কি সমস্যা আছে? তো ঘাম হচ্ছে বললেন আমাকে। আপনি কি রেগুলার কোনো মেডিসিন খান? আমার প্রচন্ড পরিমাণে ঘাম দেয়। হ্যাঁ, আপনি কি রেগুলার কোনো মেডিসিন খান? না না না। আচ্ছা, ঠিক আছে, ওকে, না না, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। শুনুন, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এজটা জিজ্ঞেস করলাম এই কারণেই, প্রবাবলি উনি পোস্ট মেনোপজাল স্টেজে আছেন। পোস্ট মেনোপজাল স্টেজে থাকলে একটা এরকম হট ফ্লাশ হয়নি, তো এটা তো উনি যেটা বলছেন যদি সেটাই হয় তাহলে এটা হট ফ্লাশ থেকেই হচ্ছে, তো এটা গাইনোকোলজিস্টকে দেখিয়ে ওনার ট্রিটমেন্ট করতে হবে এই পার্টটা। আদারওয়াইজ যদি আমি ভাবি যে হট ফ্লাশ নয় অন্য কোনো রিজন, তাহলে সেটা ডিউ টু উইকনেস হতে পারে, ডিউ টু কার্ডিয়াক ইভেন্ট হতে পারে। কারণ কার্ডিয়াক ইভেন্ট আমি যেটা প্রথমেই শুরুতে বললাম, অনেক মানুষ থেকে হাঁটতে গেলে হাঁপাতে শুরু করে, ওই হাঁপাতে থাকা মানে তার ওয়ার্ক অফ অ্যাকশনটা বেশি হচ্ছে, যখনই উনি কোনো কাজ করতে আছেন অনেক বেশি এনার্জি লস করতে হচ্ছে, তার ফলে কী হচ্ছে তিনি ঘামতে শুরু করবেন। তো এখানে যেহেতু উনি আমাকে কিছু বললেন যে কোনো রকম কোনো ওষুধ খান না, তা আমার ইনিশিয়ালি এটা মনে হচ্ছে এটা হট ফ্লাশ হচ্ছে ওনার, এবং এক্ষেত্রে অবশ্যই কনসালটেশন করতে হবে, হিস্ট্রি নেওয়া দরকার, অবশ্যই যোগাযোগ দরকার আছে এখানে নেওয়ার, একদম এক্সামিনেশন দরকার আছে। হেল্পলাইন নম্বরে ফোন করুন। রয়েছে আরো একজন দর্শক বন্ধু। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি রসুলপুর থেকে বলছি। বলুন। আমি রসুলপুর থেকে সুশান্ত পান বলছি। আমি বলছি আমার হাই প্রেশার আছে, আমি দুটো করে ওষুধ খাই, একটা হচ্ছে নেক্সোভাস 10, একটা হচ্ছে মেড এক্সেল 50। নেক্সোভাস 10টা সকালে খাই আর মেড এক্সেল 50 খাই। আমার 15 বছর হয়ে গেল, 10-12 বছর হয়ে গেল, তাতেও কিন্তু প্রেশার আছে আমি মাপালাম নিচে 70, উপরে 140। কি করলে ভালো থাকবো ডাক্তারবাবু সেটা একটু। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 42 বছর ডাক্তারবাবু। কত? 42। তার মানে আপনার অনেক ইয়াং এজেই প্রেশারটা এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি নুন কম খাই, তবু আমি নুনটা কম খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি আপনার কোনো শরীরে সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, মানে দুটো করে প্রেসারে। না না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার শরীরে কি তাতে কোনো সমস্যা হচ্ছে? শরীরটা দুর্বল লাগে। আচ্ছা, শরীর দুর্বল লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি করলে ভালো থাকবো? প্রেসারটা কমবে, ওষুধটা কম খেতে হবে, বুঝলেন? দুটো করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। পুরো 140 নিচে 70। ঠিক আপনি আছে, সঙ্গে থাকুন। মাপালাম। ঠিক আছে, সঙ্গে থাকুন। কি করলে ভালো? হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে উনি বললেন নেক্সোভাস খান আর মেট এক্সেল খান, দুটোই খুব ভালো ওষুধ। তো এই ওষুধ দুটোর জন্য কখনোই কিছু চেঞ্জ করা দরকার পড়ে না, কারণ আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে আমরা অ্যামলোডিপিন খেলেই অনেক সময় দেখা যায় পা ফুলে যায়। তো এই অ্যামলোডিপিনের এই পা ফুলে যাওয়ার কমপ্লিকেশানটা কাউন্টার করার জন্যই পরবর্তী পর্যায়ে আমাদের সিলনিডিপিন গ্রুপটা আসে, যেটা নেক্সোভাস নামে উনি বললেন আমাকে। তো সিলনিডিপিনের এই ধরনের কোনো কমপ্লিকেশান নেই যে পা ফুলে যাওয়া বা শরীরে কোনো সমস্যা, কোনো কমপ্লিকেশান নেই। ইভেন মেটেক্সেলও নেই। মেটেক্সেল বেসিক্যালি কিছুটা প্রেশার কমায়, কিন্তু মেনলি হার্ট রেটটাকে কন্ট্রোল করে। তো উনি যে দুটো ওষুধ খাচ্ছেন খুব ভালো ওষুধ খাচ্ছেন, তো এই দুটো চেঞ্জ করা একদমই দরকার নেই। আর আরেকটা কথা বলছি, উনি বললেন যে ওনার উইক লাগছে, তো উইকনেসটা প্রবাবলি প্রেশারের এই ওষুধ দুটো থেকেও নয় এবং প্রেশার থেকেও নয়, কারণ ওনার প্রেশারটা খুব সুন্দর জায়গাটা কন্ট্রোলড আছে, 140/70, খুব ভালো একটা বর্ডারলাইন জায়গায় কন্ট্রোল আছে। তো এখন ওনাকে দেখতে হবে, উনার এখন 42, এখন দেখতে হবে যে উনার অন্যান্য পার্টগুলো থেকে কোনো কিন্তু উইকনেস আসছে কিনা, যেমন ধরুন থাইরয়েড বা সুগার
বা ধরুন ভিটামিন, দু ধরনের ভিটামিন থাকে, ভিটামিন B12, ভিটামিন D3, এগুলো কোনো ডেফিসিয়েন্সি আসছে কিনা, এইগুলো দেখতে হবে যে এইগুলো থেকে কোনো উইকনেস হচ্ছে কিনা। তো প্রেশার রিলেটেড ইস্যুর কারণে কিন্তু এই উইকনেস প্রবাবলি নয়। প্রেশার যথেষ্ট ভালো কন্ট্রোল এবং যে দুটো মেডিসিন চলছে যথেষ্ট ভালো মেডিসিন চলছে। ঠিক আছে, বেশ, আমরা আরেকটা ফোন নিয়ে নেব। নমস্কার, কে আছেন? বালুরঘাট থেকে ইন্দ্রাণী চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, আমার শুনুন, এই মানে অনেকদিন আগে, তার প্রায় 12-13 বছর আগে নেফ্রোটিক সিনড্রোম ধরা পড়েছিল। কি সিনড্রোম? আর একবার বলুন। আমি বালুরঘাট থেকে বলছি ইন্দ্রাণী, আমার মানে 12-13 বছর আগে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, আচ্ছা আচ্ছা, ইউরিক হ্যাঁ, হাই প্রেশার, তারপরে আপনার ওই সুগার, এগুলো সবই ছিল, বুঝলেন তো? আচ্ছা। তারপরে এখন মানে মেনটেন্সে আছে, কিন্তু আপনার পাটা একটু পা ঝুলিয়ে বসারিয়ে পা ফুলে যায়। আচ্ছা, ওষুধ চলছে? ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। আপনার এই সুগারের ওষুধ খাচ্ছি, আপনার ইউরোপার আর হচ্ছে আপনার একটা গ্লাইসিপের 500 হচ্ছে 2টো করে, আর প্রেশারের ট্যাবলেট খাই। মানে আপনার ট্রিটমেন্ট চলছে, আপনি মেডিসিনও খাচ্ছেন? প্রেশারে কি ওষুধ খাচ্ছেন? ফুলে যাচ্ছে পাটা। প্রেশারে কি ওষুধ খাচ্ছেন? প্রেশারে খাই টিকাটেল ডেলি একটা করে, টিকাটেল 20। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি ফুলে যাচ্ছে। ঠিক আছে, শুনতে থাকুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উনি লং স্ট্যান্ডিং ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ, এই পেশেন্টদের ক্ষেত্রে পা ফোলাটা খুব কমন, এবং ওই ফেলিওর পার্টটা এখানে আগে এক্সপ্লোর করতে হবে বাই ইকো। যে ওনার ইকো করে দেখতে হবে যে ওনার ইজেকশন ফ্যাকশন কেমন আছে, ওনার হার্ট ভালো পাম্প করছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। তো সেটা যদি গণ্ডগোল থাকে তাহলে বাই কার্ডিওলজিস্ট এটাকে ট্রিট করতে হবে, সেটা একটা সিস্টেমিক পার্ট, এটা হলো একটা পার্ট। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু উনি ডায়াবেটিক, সেই জন্য ওনার পায়ে আর্টারি বা ভেন্সের মধ্যে কোনো রকম কোনো ক্লটস ফর্ম করছে কিনা সেটা দেখতে হবে। সেটা দেখতে গেলে আমাদের ওই লোকাল যে ট্রিটমেন্ট পার্টটা, যেমন পায়ের ডিবিটি চেক করা, কিছু ব্লাড টেস্ট আছে, ডিডাইমার, বা ধরুন কিছু আমাদের ওটা যদি আরও একটু অ্যাডভান্সে চেক করা হয়, যেমন ধরুন আমাদের ইউএসজি মেশিন দিয়ে যেটা আমরা করি, কালার ডপলার স্টাডি করি দুটো পায়ে, আর্টারি অ্যান্ড ভেনাস সিস্টেমে। তাতে কী হয় যে কোনো আর্টারি বা ভেনে কোনো ব্লক আছে কিনা, বাই ক্লড বা এনি আদার থিং, বা স্ট্রাকচারগুলোই চেঞ্জ হয়ে গেছে কিনা, ভেরিকোজ ভেন হয়ে, সেগুলো আমরা চেক করি। যদি সেগুলোতে কোনো ব্লক থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে আলাদা করে। তো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে উনি যেহেতু এজেড পেশেন্ট এবং অনেকগুলো রোগ আছে ওনার, সেজন্য, এবং এখানে আরেকটা পার্টও আছে, ওনার নেফ্রোটিক সিনড্রোম আছে, ফলে নেফ্রোটিক সিনড্রোমে ওই প্রোটিন লস হওয়া বা কিডনি এখানে এফেক্টেড কিনা, এই পার্টটাও দেখতে হবে। মানে টোটাল 3টে পার্ট, একটা কিডনি পার্ট চেক করতে হবে, একটা লোকাল লেগের কোনো রকম কোনো প্যাথোলজি আছে কিনা চেক করতে হবে, এবং হার্ট ফেলিওর আছে কিনা ওনাকে চেক করতে হবে। সঙ্গে একটা পার্ট থাইরয়েড আছে কিনা ওটাকেও চেক করতে হবে। 4টে জিনিস থেকে দেখতে হবে যে কোনখান থেকে ওনার পাটা এখন ফুলছে, এবং সেই অনুযায়ী বাকি ট্রিটমেন্টটাকে মডিফাই করতে হবে। একদমই তাই, মানে অনেক কিছুতেই দেখতে হয় যে আপনার সমস্যাটা কোথা থেকে হচ্ছে, সুতরাং সেই টেস্টের রিপোর্টগুলো যেমন দরকার, ডক্টরের সাথে এসে কনসালটেশনটাও ভীষণ প্রয়োজন। তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে, দেখুন ডক্টরের ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বলা হবে কোথায় কবে চেম্বার করছেন ডক্টর। কনসালটেশন ভীষণ প্রয়োজন কিন্তু এই ক্ষেত্রে। আচ্ছা ডক্টর, আমাদের সময় যেহেতু একেবারেই শেষের দিকে এগিয়ে গেছি, ডেঞ্জারাস প্রত্যেকটা সময় একটা ক্রুশিয়াল ফেস আমাদের দেখতে হয় যে কোনো সিচুয়েশনে, যেমন ধরুন এইটা একটা সোয়েলিং কন্ডিশন রয়েছে, আমরা ডেঞ্জারাস কোনটাকে বলবো, বা ক্রুশিয়াল ফেসটাই আমরা কোন সময়টাকে বলছি? দেখুন, ডেঞ্জারাস আমরা তখনই বলবো যখন ধরুন অনেক দিন ধরে একটা ক্রনিক সোয়েলিং আছে, কিন্তু হঠাৎ করে সোয়েলিংটা বাড়তে শুরু করেছে খুব বাজেভাবে, বা পেন হতে শুরু করেছে পায়ে। আরেকটা ডেঞ্জারাস সাইন, যেটা বেশি ডেঞ্জারাস, সেটা হচ্ছে সেলুলাইটিস সাইন, যেখানে পায়ের কালারটাই চেঞ্জ হয়ে যায়। সুতরাং হ্যাঁ, এই সময় সতর্ক থাকতেই হবে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সময়টা একেবারেই নেই, অনেক ওয়েট করে লাইনটা পেলেন না, তাদের জন্য বলি আমরা আবার এরকম এপিসোড নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।